যে বইটা নিয়ে কথা বলতে চাইতেছি, এটা ছোট্ট একটা বই, মুর্তজা বশীরের ২০২৩ সালে ছাপানো হয়েছিল। আ এটার আ হেডলাইনটা হচ্ছে 'বাবার কাছে ফেরা'। হ্যাঁ? এই বইটা আরকি। এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 'বাবার কাছে ফেরা' লেখা ও পত্রালাপ। এইরকম একটা বড় নাম দেয়া হইছে। নামটা বড় কিন্তু বইটা হইতেছে ৮০ পেইজের। এখানে হচ্ছে মুর্তজা বশীরের আ আ বা বাবা তো ছিলেন ডক্টর আ মোহাম্মদ শহীদুল্লাহ। তো শহীদুল্লাহকে নিয়ে উনার ৪ টা লেখা আছে। আর হচ্ছে কিছু চিঠিপত্র আছে। তো ৪ টা লেখা আসলে একই লেখা। মানে ৪ টার একই ঘুরে ফিরে একই কাহিনী আছে, প্রচুর ওভারল্যাপিং আছে। আর চিঠিপত্রের যে জায়গাটা আছে এখানে আসলে রিমার্কেবল কিছু নাই। মানে ব্যাক পেজে লেখা আছে অনেক স্কেচ আছে। তারপরে চিঠিপত্র আছে এবং লেখা আছে। কিন্তু ওই তো চিঠিপত্রতে আসলে রিমার্কেবল তেমন কিছুই পাই নাই। খুবই নরমাল ঘটনাগুলা আরকি। আর হচ্ছে লেখাও যেটা বললাম যে ৪ টা লেখা। কিন্তু ৪ টা লেখা ঘুরে ফিরে আসলে একটাই লেখা। কোনটা ছোটভাবে লেখা, কোনটা একটু ডিটেইলে লেখা। মানে আমার কাছে মনে হয়েছে বইটা খুবই পুরলি এডিটেড আরকি। এড এ এড এই এডিট করার জায়গাটা নিয়ে আমি বিশেষে আবার একটু বলব। তো আ আমি ১ম এই আসলে বইটার যখন পড়ছি এটা মাসখানেক আগে পড়া। তো তখন আমার আ বা ২-৩ টা জিনিস মনে হইছে। ৩ টা জিনিস নিয়েই বলবো আরকি। মানে মুর্তজা বশীরের লেখায় আসলে খুব বেশি এলিমেন্টস যে আছে তা না। ১ নাম্বার জিনিস তো হইতেছে যে উনি চারুকলার স্টুডেন্ট ছিলেন। আ তখন ঢাকা আর্ট কলেজ ছিল মনে হয়। তো ওইটাতে যে ভর্তি হইলেন, চারুকলা নিয়ে যে একটা ঘটনা, এটা একটা আছে। 2nd হইতেছে উনার বাবার সাথে উনি বাবাকে যেভাবে দেখছেন উনার আব্বাকে, সেখানে একটা আ ঝামেলার ব্যাপার ছিল। মানে হইতেছে যে আর্টের সাথে মানে ইসলাম এবং মুসলমান ধর্ম পালন এই ২ টার তো এক ধরনের কন্ট্রাডিকশন তৈরি করা হয়। কন্ট্রাডিকশন কিভাবে আসে আরকি এই জিনিসটা। আর লাস্টলি হচ্ছে যে উনি এই জায়গাটাকে কিভাবে আসলে কি বলা যায় যে কিভাবে আসলে জায়গাটাকে এড়াইছিলেনও। এই জায়গাটা মানে এই ৩ টা জিনিসই আরকি আমি একটু হাইলাইট করতে চাচ্ছি বইটা নিয়ে। তো ১ম যেটা কথা যে চারুকলার জায়গাটা। এখানে আমি কিছু কোটেশন পড়ব। মানে ওই কোটেশন গুলি পড়ার আগে আমি আমার অবজারভেশনটা বইলা রাখি। এটা হচ্ছে আ বা চারুকলাতে যে মুর্তজা বশীর ভর্তি হইছিলেন, এইটা কিন্তু উনার নিজের ইচ্ছাতে ভর্তি হওয়ার ব্যাপার ছিল না। উনি ২-৩ বারই মানে ওই যেটা বলতেছিলাম একই তো লেখা আরকি। তো যার ফলে ২-৩ বারই আসছে। উনি কিন্তু চারুকলায় ভর্তি হইছেন কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত অনুযায়ী। উনি বলছেন যে, "আমি তো ওখানে কমিউনিস্ট পার্টি থেকে বলা হয়েছে তুমি চারুকলায় ভর্তি হও। কারণ আ দেশের যা বা অবস্থা আছে সেগুলি ফুটায় তোলার জন্য আমাদের চারুকলাতে লোকজন লাগবে।" তো আ এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আরকি। এটা আগে কখনো আমি খেয়াল করি নাই বা উনার কথাবার্তার মধ্যে এই জিনিসটা আ খুব পজিটিভলি যে মানে খুব প্রমিনেন্ট ভাবে আসছে সেটাও আমি খেয়াল করি নাই। যে উনি বলতেছিলেন যে পাকিস্তান যখন হইছে তখন কমিউনিস্ট পার্টি হচ্ছে পাকিস্তান বিরোধী। এটা আমি আমার একটা লেখাতেও বলতেছিলাম যে দেখেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি হইছে, হ্যাঁ? বা কমিউনিস্ট পার্টি আ এই যে পূর্ব পাকিস্তানে যেটা হইছে, এব ইউনাইটেড পাকিস্তানের মানে ধরেন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে কিন্তু কোন কমিউনিস্ট পার্টি ছিল না। তো এটা খুব ইন্টারেস্টিং। মানে এই যে পলিটিক্যাল আ বা জায়গাটা না থাকাটা আরকি। তো এইটা আসলে আমি দেখি যে মুর্তজা বশীরের কথা দিয়ে একভাবে আসলে এটা কনফার্ম হওয়া যায় আরকি। তো ওই কোটেশন গুলি আমি একটু পড়ি। তাইলে হয়তো বুঝা যাবে আরকি যে আমি আসলে কোন জায়গা থেকে বলতেছি, হ্যাঁ? এইটা আ হচ্ছে ধরেন ১ম থেকেই শুরু করি। একটা আছে আ হচ্ছে ৩৬ নাম্বার পেইজে, হ্যাঁ? ৩৬ নাম্বার পেইজের কথাটা এরকম। আ ১৯৪৯ সালে ঢাকায় আমার আর্ট ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পেছনে এটা সত্যি যে তার আগ্রহ বা অনাগ্রহ কোনটাই ছিল না। আমি কমিউনিস্ট পার্টির নির্দেশে ভর্তি হই ওখানে। এইটা একটা আ কথা। এটা ৩৬ নাম্বার পেইজে আছে। একটু পরে আবার বলতেছেন, "আমাকে আর্ট কলেজে ভর্তি হতে হয় কমিউনিস্ট পার্টির সামাজিক অবস্থা, শিক্ষা এগুলি প্রচার করার জন্যে।"
হ্যাঁ? কিন্তু উনি আসলে স্কাউটে ভর্তি হইতে চাইছিলেন। হ্যাঁ? তো একটু পরে উনি এই কথাটা আবার বলতেছেন। আমি যখন কিং স্কাউটের প্রস্তুতি নিচ্ছি সে সময় ১৯৪৭ সালে দেশ ভাগ হয়ে গেল। পাকিস্তানে কিং স্কাউটের নাম পাল্টে হলো কায়েদে আজম স্কাউট। তখন আমি রাজনীতিতে ঢুকেছি। কমিউনিস্ট পার্টির ছাত্র ফেডারেশনের সদস্য। আমরা বলছি ইয়ে আজাদি ঝুটা হ্যায়, সাচ্চা আজাদি লেনা হ্যায়। ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুকা হ্যায়। যেহেতু পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে আমাকে শপথ নিতে হবে, তাই আমি ছোটবেলার যে স্বপ্ন, সেই কিং স্কাউটের জন্য পরীক্ষাই দিলাম না। মানে উনি পাকিস্তান যেহেতু সাপোর্ট করেন না, এটা উনি করতে পারবেন না আর কি। তারপরে আরেকটা লেখাতেও আছে। এইটা এইটা হচ্ছে 53 নাম্বার পেজে আর কি। ওখানে উনি বলতেছেন, ব্রিটিশ আমলে ইউনিয়ন জ্যাক ধরে শপথ নিত ব্রিটিশ আমলে ইউনিয়ন জ্যাক ধরে শপথ নিতাম। এই দেশ রক্ষা এবং এর সব ভালো মন্দ আমি পালন করব। কিন্তু পাকিস্তানের পতাকা হাতে তুলে নিয়ে এ শপথ করতে পারলাম না। কেননা কমিউনিস্ট কর্মী হিসেবে পাকিস্তানের অস্তিত্বই বিশ্বাস করি না তখন আমরা। এটা ৫৩ নাম্বার পেজে আছে। হ্যাঁ? তারপরে আরেকটা জায়গায় উনি যেটা বলতেছেন, হ্যাঁ? এইটা হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডটা চারুকলার। আরেকটা জিনিস হচ্ছে চারুকলাতে জয়নুল আবেদিন কিন্তু ওনাকে খুব একটা পছন্দ করতেন না। এখন কেন করতেন না সেটা কিন্তু আর উনি এক্সপ্লেন করেন নাই আর কি। কোনো একটা কারণে পছন্দ করতেন না জয়নুল আবেদিন। এটা কি ওনার কমিউনিস্ট কানেকশনের কারণে নাকি অন্য কোনো কারণে সেটা আর আসলে বলেন নাই। কিন্তু উনি যখন আর্ট ইনস্টিটিউট থেকে পাশ করলেন তখন ওনার বাবাই কিন্তু টাকা দিয়ে ওনাকে ইউরোপে পাঠান আর্টের একটা ডিগ্রি নেওয়ার জন্য। তো ওইখান থেকে আইসা উনি আসলে চলে যান পশ্চিম পাকিস্তানে। এটার একটা কথা উনি বলছেন। মানে তখন সমস্যা হয়েছে কি, আপনি যদি ঢাকায় থাকেন তাইলে হচ্ছে আপনি পূর্ব পাকিস্তানের আর্টিস্ট হবেন। কিন্তু আপনি যদি করাচি, লাহোরে না যেতে পারেন তাহলে কিন্তু আপনি পাকিস্তানের আর্টিস্ট হইতে পারতেছেন না। মানে ন্যাশনাল লেভেল ফিগার হইতে পারতেছেন না। এখন বাংলাদেশের কনটেক্সটে যদি ধরেন আপনি চিটাগংয়ের কবি হয়ে থাকবেন, আপনি আসলে বাংলাদেশের হইতে পারবেন না। তো এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা। এবং উনি অনেকদিন হচ্ছে করাচিতে ছিলেন। করাচিতে ওনার আর্ট এক্সিবিশন হইছে। ওইভাবে উনি হচ্ছে ওখান থেকে একটা আর্টের রিকগনিশনের জায়গা উনি পাইছেন আর কি। তারপরে ঢাকায় আসছেন। ঢাকায় তো উনি আর্টিস্ট পরিচয় পাইতে পারছেন আর কি। কয়েকটা হইছে, এক্সিবিশন হইছে। তো এটা হচ্ছে আমার চারুকলার ব্যাপারের কথা আর কি। মানে চারুকলার নিয়ে তো এখনো কথা উঠতেছে। তো একটা যে আসলে ইনস্টিটিউশনকে কিভাবে পলিটিসাইজ করা হয় আর কি, সেটার মেবি একটা এক্সাম্পল হইতে পারে এটা, বা মুর্তজা বশিরের কথা থেকে একটা সূত্র আমরা পাইতে পারি। এবং আমার ধারণা যদি এই জিনিসগুলি নিয়ে ডিটেল একটা স্টাডি হয় তাহলে আমরা হয়তো দেখতে পারবো যে কীভাবে ঢাকার চারুকলা একটা কমিউনিস্ট শাসিত একটা জায়গাতে ধীরে ধীরে পরিণত হইছে আর কি, বা পরিণত করার একটা চেষ্টা করা হইছে কিনা। এখনকার সময় তো আমরা দেখতে পাই আর কি যে এটা আসলে পুরোটাই আওয়ামী লীগ ইনস্টিটিউশন একটা পরিণত হয়েছিল আর কি। তো সুতরাং এখানের কিছু হিস্ট্রিক্যাল ডট এখানে থাকতে পারে আর কি। তো এটা হচ্ছে আমার চারুকলা নিয়ে কথা। তো সেকেন্ড কথাটা হইতেছে যে আর্ট এবং মুসলিম পরিচয় নিয়ে। মানে ওনার যে মুর্তজা বশিরের যে সমস্যাটা, ওনার বাপকে তো উনি আসলে খুব রেসপেক্ট করতেন একদম ছোটোবেলায়। ওনার তো খুব নাম ডাক ছিল সমাজে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। তো উনি একসময় হচ্ছে ওনার পরিচয় খুব গর্ববোধ করতেন। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে উনি আর আসলে অ্যাডোলেসেন্ট পিরিয়ডেই উনি দেখলেন যে উনি বাপের নামে পরিচিত হইতে চান না। এই কারণে মুর্তজা বশিরুল্লাহ থেকে উনি হচ্ছে মুর্তজা বশির হয়ে গেছেন। নামটা উনি নিজেই চেঞ্জ করে ফেলছেন আর কি। তো উনার বাবার ব্যাপারে কিন্তু উনার একটা দোনমনার জায়গা ছিল। এই দোনমনার জায়গাটা ছিল কিন্তু আর্টের জায়গা থেকেই, যে আসলে আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে ছবি আঁকতে পারেন কিনা? এই প্রশ্নগুলি এখনো খুব ভ্যালিড আছে। আমি এই আলাপটাতে হয়তো পরে কখনো যাব। কিন্তু এইটা তো আসলে যে সমস্যাটা, আমার মনে হয় যে এই বইটার একটা উদ্দেশ্য এটা, যে এই যে সমস্যার একটা জায়গা ছিল এবং এই সমস্যার জায়গাটাকে উনি যে আসলে ওভারকাম করতে পারেন নাই বা কিভাবে করছেন,
সেটার একটা ডকুমেন্টেশন হিসেবে দেখা যাইতে পারে উনি আসলে ওই ট্র্যাপটার মধ্যে পড়েছিলেন। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং আর কি, আমার অবজারভেশন। তো এখানেই আসলে এডিটিংয়ের একটা প্রশ্ন আসে। আমার কাছে মনে হয়েছে যে ওনার সবচেয়ে বড় লেখাটা হচ্ছে ৩ নাম্বার লেখাটা আর কি। ৪ টা লেখা আছে, একই লেখা। মানে আপনি শিরোনামগুলি পড়লেই আসলে বুঝতে পারবেন। ১ নাম্বার লেখাটা হচ্ছে আমার বাবা ও আমি। সেকেন্ড লেখাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং আমি। থার্ড লেখাটা হচ্ছে শহীদুল্লাহ বিনম্র শ্রদ্ধা। এবং ৪ নাম্বার লেখাটা হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। মানে একই জিনিস এবং আসলে লেখালেখিও আসলে একই রকম। তো ওই যে যেটা বলতেছিলাম যে উনি আমার ধারণা এই যে বিনম্র শ্রদ্ধা শহীদুল্লাহ এই লেখাটা সম্ভবত এটার ডিটেলসটা কোনোটার লেখার ডিটেলস ব্যাকগ্রাউন্ডটা বলা নাই। এইটা দেখতেছি হচ্ছে ২০১৮ সালে লেখা। মোর্তজা বশীর তো মারা গেছেন ২০২০ সালে। তো তখনকার সময়ে আমার একটা মনে হয়েছে যে এটা কি ওরালি ওনার কাছ থেকে শুনে তারপর লেখা হয়েছিল কিনা। কারণ এখানে কিছু কথা আছে যেগুলি আসলে একটু কি বলা যায়, একটু অসংলগ্ন, যে একটার সাথে আরেকটা মিলে না। কথা বলতে গেলে এরকম হয় যে পরবর্তীতে যখন এটাকে আপনি রিটেন ডকুমেন্ট করবেন তখন হয়তো একটা এডিটিং করে এটাকে একটা ফাইনালাইজ করার দরকার পড়ে এবং এই ফাইনালাইজেশনটা যদি না হয় তাইলে জিনিসটা খুদগুলি খুব স্পষ্টভাবে চোখে পড়ে। যেমন এই বিনম্র শ্রদ্ধাতেই উনি একবার শহীদুল্লাহকে অ্যাকিউজ করতেছেন। ওনার করাচিতে হচ্ছে একটা এক্সিবিশন হচ্ছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওখানে গেছেন। গিয়ে হচ্ছে উনি এক্সিবিশনের মধ্যে মাগরিবের নামাজ বা কোনো একটা আজান দিছে। উনি হচ্ছে যেখানে ছবি মানে কোনো পোর্ট্রেট নাই, নেচারের ছবি টবি আছে, ওইখানে গিয়ে উনি নামাজ পড়তে শুরু করে দিছেন। আর ধরেন আশেপাশের লোকজন মদটদ খাইতেছে আর কি। তো উনি খুবই লজ্জা পেয়ে গেছেন মোর্তজা বশীর যে উনি ইউরোপ থেকে আসছেন, আর্ট এক্সিবিশন করতেছেন আর ওনার বাপ আইসা হচ্ছে এক্সিবিশনের মধ্যে নামাজ পড়া শুরু করে দিছে। তো এইটাকে উনি বলতেছেন যে এই জায়গাটা আমি পড়ি, তাই কোটেশনটা পড়লে বোঝা যাবে আর কি আমি যে জায়গাটাকে লোকেট করতে চাচ্ছি আর কি। এটা হচ্ছে এটা হচ্ছে ৩৮ আর ৩৯ নাম্বার পেজে। হ্যাঁ, কথাটা এরকম। ওই যে ১৯৫৯ সালে, হ্যাঁ, ওখানে একটা এক্সিবিশন, ওখানে ককটেল টকটেল সার্ভ হচ্ছে। তো কোটেশনটা এরকম, সেখানে ককটেল সার্ভ হচ্ছে, মদ সার্ভ হচ্ছে এবং মজাটা হলো শহীদুল্লাহ এক্সিবিশনে ঢুকলেন, চারদিকে পেন্টিংয়ের নারী মূর্তি ইত্যাদি। তিনি এক জায়গায় দাঁড়ালেন, একটি স্টিল লাইফ ছবি যেখানে কোনো নারী কিংবা জীবজন্তুর ছবি নেই। সেখানে তিনি মাগরিবের নামাজ পড়লেন পাঞ্জাবির পকেট থেকে কাপড়ের জায়নামাজটা বিছিয়ে। আমার মাথা নত হয়ে গেছে লজ্জায়। লোকে কি ভাববে যে আমি একটা গোঁড়া মুসলমানের ছেলে? আমি তো আধুনিক, ইতালি থেকে সদ্য ফেরত। তিনি যদি ধর্মান্ধ হবেন তাহলে আমার এক্সিবিশনে গেলেন কেন? মানে ধরেন আর্ট এক্সিবিশনে কেউ একজন নামাজ পড়তেছে এই জন্য উনি ধর্মান্ধ হয়ে গেছে। মানে মানে আমি ডাউটফুল যে এটা আসলে মোর্তজা বশীরের কথা কিনা। মানে আমার ডাউট এর যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে উনি পরবর্তী জায়গাগুলোতে একই লেখার হচ্ছে পরবর্তী জায়গাগুলোতে হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহকে ডিফেন্ড করতেছেন। ডিফেন্ডের জায়গাগুলিও দেখেন। এটা সম্ভবত কোথায় কোথায় উনি ডিফেন্ড করছেন এটা আছে। হ্যাঁ, যেমন উনি একদম নাম ধরে বলছেন পবিত্র সরকারের কথা। হ্যাঁ, যে কোটেশনটা পড়ি ৩৯ নাম্বার, ওই পেজে ৩৯-৪০-এর একটু পরেই। হ্যাঁ, যে পবিত্র সরকার শহীদুল্লাহ প্রসঙ্গে এক আলোচনায় আমার ছবি আঁকার ঘটনাকে ইঙ্গিত করে দেখান যে যেহেতু তিনি ধর্মনিষ্ঠ মুসলমান ছিলেন তাই সমর্থন করতে পারেননি আমার ছবি আঁকাকে। আমার সঙ্গে ঢাকায় বাংলা একাডেমিতে তার দেখা হলে এই প্রসঙ্গের সূত্র এবং উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। ২০১৭ সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে প্রকাশিত সুনন্দন কুমার সেন রচিত মোহাম্মদ শহীদুল্লাহ জীবনী গ্রন্থেও দেখতে পাই এই ভুল ধারণার প্রতিধ্বনি। সেখানে উল্লেখিত হয়েছে তার ধর্মীয় গোঁড়ামির জন্য তিনি সম্মতি দিতে পারেননি আমার চিত্রশিল্প চর্চায়। তার অনড় ধর্মবিশ্বাসকে এক ধরনের প্রতিক্রিয়াশীল মানসিকতা রূপে চিত্রিত করা হয়েছে, যা শহীদুল্লাহর চরিত্রে কালিমা লেপন ছাড়া আর কিছুই নয়।
মানে উনি বারবারই বলছেন যে শহীদুল্লাহ আসলে ইনডিফারেন্ট ছিলেন। শহীদুল্লাহর কথা হচ্ছে যে, "তুমি ছবি আঁকতে যাবা? আচ্ছা যাও।" মানে উনি কখনো হ্যাঁও করেন নাই, এটাকে সমর্থনও করেন নাই, আবার অসমর্থনও করেন নাই। বরং উনি নিজে টাকা দিয়ে হচ্ছে তাকে ইতালিতে ওই আর্টের করতে পাঠাইছেন, পড়াশোনা করতে পাঠাইছেন। তো সুতরাং এই যে একটু আগে উনি বললেন যে ধর্মান্ধ, আবার উনি কিন্তু মোহাম্মদ শহীদুল্লাহকে বলতেছেন, তো যিনি লেখাটা ছাপাচ্ছেন উনার তো আসলে মানে বা এডিটর যিনি, উনার তো আসলে এই জায়গাটাকে এক ধরনের ক্লারিফিকেশন এর দরকার ছিল। শুধু এইটাই না, উনি আরো বহুবার মানে বহু জায়গায় হচ্ছে লেখাতে হচ্ছে শহীদুল্লাহকে ডিফেন্ড করতেছেন। যেমন ৪৩ নম্বর পেজে বলতেছেন যে, তিনি ধর্মীয় আচার অনুষ্ঠান, মিলাদ, ওয়াজ ইত্যাদিতে অংশগ্রহণ করার জন্য প্রগতিশীল নামধারীদের কাছে সমালোচিত হয়েছেন। মানে উনি ধর্মকর্ম করতেন বইলা প্রগতিশীলরা ওনাকে আসলে ধর্মান্ধ বানায় দিছিল। তো এটা তো আসলে ওনার কথার সাথে মিলে না। তো এই যে হইতেছে আর্ট এবং মুসলমানিত্বর যে ঝামেলাটা আরকি, এইটা খুব মানে এই কন্ট্রাডিকশনটাকে ফুটায়ে তোলাটা একটা মোটিভ হিসেবে আমার কাছে মনে হইছে। কিন্তু মুর্তজা বশীরের পজিশনটা কিন্তু সেটা না আরকি। হ্যাঁ? উনি এক জায়গায় একটু কি বলবো যে ডিফেন্ডও করতেছেন আরকি। হ্যাঁ? ডিফেন্ড করতেছেন কোন জায়গাটা থেকে? এটাও আরেকটু মুশকিলের। মানে এটা হচ্ছে আমার 3rd পয়েন্টটা। এই ডিফেন্ডটা করতেছেন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো বাংলা ভাষার লোক ছিলেন। হ্যাঁ? এবং বাংলা ভাষাকে উনি সবচেয়ে বেশি ডিফেন্ড করছেন আরকি। মানে এমন অনেক সময় ছিল যে উনি পাকিস্তান আমলে যে একটু যদি বাংলা বিরোধী হইতেন, তাইলে অনেক কিছু হয়তো উনার জন্য অ্যাচিভ করাটা সহজ হইতো। কিন্তু উনি ওই জায়গাগুলি তো করেন নাই। এবং ওইসব জায়গাতেই কিছু ইমোশনালিও আসলে ব্যাকআপ দিছেন আরকি এই মুর্তজা বশীর। যেমন কিছু জায়গা আমি বলি, হ্যাঁ? আ একটা হচ্ছে ৪৮ নম্বর পেজে এটা আছে, হ্যাঁ? যে উর্দুর সপক্ষে রায় দেওয়ার জন্য। কোটেশনটা বললে হয়তো এটা বুঝা যেতে পারে এরকম যে, শহীদুল্লাহর প্রতি চাপ ছিল যাতে তিনি উর্দুর সপক্ষে রায় দেন। কিন্তু তিনি বলেন, উর্দু যদি ইসলামী ভাষা হয়ে থাকে, তাহলে আরবি ভাষাই হচ্ছে ইসলামী ভাষা। সেক্ষেত্রে আরবি ভাষাই রাষ্ট্রভাষা হোক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমান তাকে বাংলা ভাষা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে বারণ করেন এবং ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করার ইঙ্গিত দেন। শহীদুল্লাহ জবাবে বলেছিলেন, আমার সারা জীবনের সাধনা তুচ্ছ একটা পদের জন্য আমি ব্যর্থ হতে দেব আপনি ভাবছেন? তার চাইতে আমি একটি প্রাইমারি স্কুলের শিক্ষক হয়ে বাকি জীবন কাটাবো। তা কি ভালো নয়? মানে উনি তো আসলে অ্যা মানে এই জায়গাগুলিতে খুব স্ট্রংলি করছেন এবং এমনকি শেষ দিকে গিয়ে হইতেছে যে উনি রবীন্দ্রনাথের সাথেও একটা তুলনা দিছেন আরকি, যে এমন বলতেছিলেন যে এটা হচ্ছে ৫৫ নাম্বার পেইজে যে, এমন একটা চিঠি নেই যেখানে শহীদুল্লাহ উপরে লিখেছেন এলাহি ভরসা, আল্লাহ ভরসা বা ৭৮৬ অথচ ভুরি, ভুরি চিঠি রবীন্দ্রনাথের যার উপর ও লেখা। তো রবীন্দ্রনাথ কিন্তু ধর্মান্ধ হন নাই বা ধর্মীয় বিশ্বাসের কারণে প্রগতিশীলদের কাছে হন নাই। তো উনার এই জায়গাগুলি কিন্তু ছিল। মানে ছিল না তা না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে একটা আ বা কনফ্লিক্টিং সিচুয়েশনটাকে পোর্ট্রেট করা, যে হইতেছে যে চারুকলা এবং হচ্ছে চারুকলার সাথে যদি আপনি আর্ট কালচার করেন, তাইলে এটার সাথে হচ্ছে মুসলমানিত্বের একটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্রাডিকশন আছে এবং এই কন্ট্রাডিকশনকে আপনি এড়াইতে পারেন শুধুমাত্র আপনার বাংলা প্রেমের ভিতর দিয়ে আরকি। তো এই যে অ্যাপ্রোচটা ইন টোটাল এই যে অ্যাপ্রোচটা, এটা আমার কাছে প্রবলেমেটিক মনে হয় আরকি। মানে ব্যাপারগুলি কনফ্লিক্ট যে নাই তা না। কিন্তু ঘটনা হইতেছে যে আপনি যখন এইভাবে জিনিসটাকে পোর্ট্রেট করেন, তখন পুরো জিনিসটাই আসলে মানে আমি মনে করি রিয়েলিটি থেকে অনেক দূরে থাকে আরকি। মানে রিয়েলিটির ব্যাপারটা এরকম না। মানে আপনি যদি আর্ট কালচারের ব্যাপারগুলি দেখেন, আর্ট কালচারের ঘটনাগুলি তো আমাদের সোসাইটিতে আছে। হ্যাঁ? মানে এই জিনিসগুলি তো ঘটতেছে। তো এইটার সাথে আপনার আ নাম ওই যে বাঙালি পরিচয় হইতে হবে। তা নাইলে আপনি আসলে পোর্ট্রেট করতে পারবেন না। ছবি আঁকতে পারবেন না। এবং হচ্ছে যে বা যদি ছবি আঁকেন আপনি তাইলে হচ্ছে মুসলমান হইতে পারবেন না। এই যে তর্কগুলি আছে, এই তর্কগুলি যেই প্রিমাইজ এর মধ্যে থেকে হয়, এই প্রিমাইজটা হচ্ছে প্রবলেমেটিক। এইটা হচ্ছে আমার কথা আরকি। মানে আপনি এখন নতুন প্রিমাইজ কোনটা হবে?
সেটা নিয়ে তো আসলে কথা বলাই যাবে। মানে আমি এই মুহূর্তে যদি ওই জায়গাটাতে এক্সপ্লেইন করতে যাই, তাহলে এটা আসলে একদম হোল নিউ একটা ডিসকাশনের দিকে চলে যাবে আরকি। তো আমি এইটুকুই বলতে চাইতেছি যে এই যে একটা জায়গাকে আপহোল্ড করা এবং পোর্ট্রেট করতে চাওয়া, এইটা আসলে বেশ বাজে জিনিস আরকি। তো বইটার ব্যাপারে আমার কথা হইতেছে যে ওই বেটার এডিটের কথা একদম ১ম থেকে বা মাঝখানে খুচরা করে বলছি। আমার মনে হয় যে এই ৪ টা লেখাই থাকতে পারত এবং হচ্ছে একটু এডিটেড হইতে পারত। যেই প্রসঙ্গগুলি বারবার আসতেছে, সেটা হচ্ছে কোন জায়গাটাতে বেশি আছে বা ডিটেইলে আছে, সেই জায়গাটাকে রাইখা বাকি জায়গাগুলিকে যদি এভয়েড করা যেত বা বা একটা নোটের মতোই বলা যেত যে এই জিনিসগুলি আরেকটা লেখাতে আছে বলে এখানে স্কিপ করা হইতেছে, তাহলে মোর রিডেবল হইতে পারত। আমাদের এখানে ঘটনা হইছে কি যে এডিটিং এর ব্যাপারটা ঘটে যে পুরানো কিছু লেখা পাইলাম, পায়া হইতেছে যে এটাকে একটা ইন্ট্রো দিয়ে চাপায় দিলাম। এইটা তো আসলে এডিটিং এর ঘটনা না। এডিটিং আমি দেখেছি আসলে আপনি একটা ভ্যালু ক্রিয়েট করা। হ্যাঁ? যে আপনি এমনভাবে সাজাইতেছেন, এমন একটা সিকোয়েন্সে আনতেছেন বা এমন কিছু জিনিস আপনি ইনকর্পোরেট করতেছেন। নোটস হোক, ব্যাকগ্রাউন্ড হোক, যেমন একটা লেখা ছাড়া বাকি লেখাগুলির আসলে কোনো হদিস নাই আরকি। এটা কোন সময়ে লেখা হইছে, কোনটা আগের, কোনটা পরের। বা হইতেছে যে আপনি কিছু জিনিস স্কিপ করে গেলেন এবং উইথ রিজন একটা ব্যাকগ্রাউন্ড সহ যে আমি এই জায়গাগুলি এই কারণে স্কিপ করতেছি। তাইলে একটা আসলে নতুন ভ্যালু তৈরি হয় আরকি এই এডিটিং এর ভিতর দিয়ে। মানে টেক্সট তো আছেই। মানে টেক্সট তো আপনি যেকোনোভাবেই ছাপাইতে পারেন। তো আমার মনে হয় যে এডিটিং এর এই জায়গাগুলি করা এবং হচ্ছে সেটাকে এক্সপ্লেইন করা, এইটা একটা ইম্পোর্টেন্ট একটা কাজ। আমি দেখেছি আমাদের দেশের বইয়ের মধ্যে এই জিনিসটা খুব গ্রসলি মিসিং। মানে অনেক লেখা তো আসলে তৈরিও হয় একটা ভালো এডিটিং এর ভিতর দিয়ে আরকি। তো অলটুগেদার এইটা হইতেছে যে মুর্তজা বশীরের কথাগুলি সত্য-টত্য তা না। বা উনি তো একজন হিস্ট্রিক্যাল ফিগার। উনার বাবা একজন হিস্ট্রিক্যাল ফিগার। আমার আসলে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ নিয়ে ইন্টারেস্ট আছে। উনার লেখাপত্র আমি পাইলেই পড়ি বা উনার বিষয়ে লেখাপত্র পাইলে আমি পড়ি। তো ওই জায়গা থেকে বইটা পড়া। কিন্তু একটা জিনিস পড়তে গেলে তো আসলে আরো ১০ টা জিনিস চোখে পড়ে আরকি। তো এগুলি নিয়ে খুচরা-খাচরা কথা বইলা রাখা আরকি। এই হচ্ছে ঘটনা।